মাঝে মাঝে তোমার কথা ভাবি, তোমার রথের চাকা মাটিতে বসে যাবার পরও অস্ত্র নিক্ষেপ বন্ধ করেনি কেউ। সূর্যেরও রথের চাকা বসে যায় মেঘে, হাওয়া শোরগোল তোলে, অবরোধ তুলে নেয় মেঘ। কিন্তু তোমাকে ঘিরে ঘিরে যখন অন্যায় স্মরণিক্ষেপে বধ করা হচ্ছিল, কোনো প্রতিবাদ ওঠেনি। আবৃত্তি, কবিতা, এই সবটা মিলিয়ে আমার জীবনটা বহমান কিংবা চলমান বলবো, এটা বন্ধ করে দিলে জীবনটা কোথাও থমকে যাবে। আমি সব সময় মাথা নিচু করে বিনয়ের সঙ্গে কথা বলতে চাই বলেই বোধহয় ঈশ্বর আমাকে লম্বা করেছে। সুমন্ত্র সেনগুপ্ত বললে কেউ চেনে না। রিক্সাওয়ালাকে যদি বলা হয় যে শঙ্খমালায় যাবো কিন্তু কিংবা কোনো মানুষকে, তারা ঠিক দেখিয়ে দেবেন। এইটা আমার কাছে খুব আনন্দের। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। আমার একার পরিচিতি হলো কি হলো না, আমি এই বয়সে এসে, ৬২ বছর বয়সে এসে আমি আর তা নিয়ে বিন্দু মাত্র ভাবিত না। কবিতা কি সবার জন্য হয় নাকি? আর কবিতা যেদিন সবার জন্য হয়ে যাবে সেদিন আর কবিতা থাকবে না। এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদয় ভেসে যায়, হৃদয় ভেসে গেল অলকানন্দা জলে। সত্যি চিনতে পারাটা বড়ই দায়। কিছু মানুষের গভীরতা এতটাই যে কোথায় গেলে যে তার তল পাওয়া যাবে বোঝাটা বড়ই কঠিন। এমনই কিছু মানুষ আছেন আমাদের চারপাশে, আর তেমনই একজন মানুষ আজ আমার সঙ্গে রয়েছেন। কথা ও কবিতায় তার সঙ্গে খানিকক্ষণ কাটাবো আমরা। তাকে ঠিক কি বিশেষণ দিয়ে যে বিশ্লেষণ করা যায় আমার ঠিক জানা নেই। তিনি শিল্পী নাকি সংগ্রামী নাকি সংগঠক নাকি শিক্ষক, আরো অনেকগুলো বিশেষণ আমার মাথায় ঘুরছে, তবে কোনটা ঠিক সঠিক হবে আপনারাই বলবেন। আমার সঙ্গে আজ রয়েছেন বিশিষ্ট আবৃত্তিকার, প্রখ্যাত বাচিক শিল্পী সুমন্ত্র সেনগুপ্ত। সুমন্ত্রদা, অনেক স্বাগত দাওয়ালে আপনাকে। দাওয়ালের সমস্ত দর্শক, শ্রোতাও এবং যারা ওয়াল চালান, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ভালোবাসা। সুমন্ত্রদা, আপনার জীবনটা আমি আপনি বলবো না তুমি বলবো? আমার আপনি বললে অনেক প্রশ্নই তোমাকে করা হয়ে উঠবে না। বলাটাই ভালো, শ্রেয়। কবিতা, আবৃত্তি এবং এই শিল্পকে কেন্দ্র করেই তোমার গোটা জীবনটা। সেই জীবনটা সম্পর্কে জানতে খুব ইচ্ছে হয়। চেনাটা তো ভীষণ কঠিন, কিন্তু বহু মানুষের আগ্রহ জাগে তোমার জীবনটা নিয়ে জানার। প্রথম কথা, আমার সারা জীবনটা আবৃত্তি নিয়ে নয়। আচ্ছা। প্রথম কথা, আমি 18 বছর বয়স থেকে চাকরি করেছি, দীর্ঘদিন চাকরি করেছি, তারপরে স্বেচ্ছায় অবসর নিয়েছি। সেটাও আমার একটা জীবন, আমার একটা সাংসারিক জীবন আছে। হ্যাঁ, আবৃত্তি, কবিতা, এই সবটা মিলিয়ে আমার জীবনটা বহমান কিংবা চলমান বলবো, এটা বন্ধ করে দিলে জীবনটা কোথাও থমকে যাবে। সেই ক্ষেত্রে বলতে পারি যে আবৃত্তি, এই শিল্পটা আমার জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে গেছে। কিন্তু আমি তো সংসারও করছি, আমি দীর্ঘদিন চাকরি করেছি, সবটা মিলিয়েই আর কি আড্ডা মারি বন্ধু বান্ধবদের সাথে, যার সঙ্গে যখন কোনো কবিতা কিংবা আবৃত্তি সম্পর্কই থাকে না। এরকমই একটা স্বাভাবিক জীবনের বাইরে কিছু নয়। আক্ষরিক অর্থেও তোমার দিকে তাকাতে গেলে মাথাটা উঁচু হয়ে যায়। আর ঠিক মানে সত্যিই তাই, মানে তোমার পাশে দাঁড়িয়ে রয়েছি, তাও ঠিক মাথাটা উঁচু করেই তোমার সঙ্গে কথা বলতে হচ্ছে। হাইটের ম্যাচ কখনো করাটা সম্ভব নয়। যেহেতু তোমার সঙ্গে আড্ডা, তোমার সঙ্গে খানিকক্ষণ কথোপকথন। আসল কথা, আমি সব সময় মাথা নিচু করে বিনয়ের সঙ্গে কথা বলতে চাই বলেই বোধহয় ঈশ্বর আমাকে লম্বা করেছে। মানুষের সঙ্গে বিনীত হয়ে কথা বলতে চাই, এটা তোমার বিনয়। তো তোমার সঙ্গে আড্ডা যখন, কথা আর কবিতা নিয়েই তো আড্ডা। কথায় আবারও আসবো, একটু কবিতা শুনবো, দর্শকরা শুনতে চায়। মাঝে মাঝে তোমার কথা ভাবি, তোমার রথের চাকা মাটিতে বসে যাবার পরও অস্ত্র নিক্ষেপ বন্ধ করেনি কেউ। সূর্যেরও রথের চাকা বসে যায় মেঘে, হাওয়া শোরগোল তোলে, অবরোধ তুলে নেয় মেঘ। কিন্তু তোমাকে ঘিরে ঘিরে যখন অন্যায় স্মরণিক্ষেপে বধ করা হচ্ছিল,
কোনো প্রতিবাদ ওঠেনি, শোরগোল তোলেনি কেউ। খুব শিশুও শুনেছে তোমার কবচ কুণ্ডল কেড়ে নেবার ঘটনা, একটা অন্যায় মৃত্যু, কলঙ্কের কালি মেখে ইতিহাস। কর্ণ, মাঝে মাঝে তোমার কথা ভাবি, কষ্ট হয়। আমারও রথের চাকা বসে যায় কখনো কোথাও, টেনে তুলতে যাই যখন চতুর্দিকে শহর, তখন তোমার কথা মনে পড়ে যায়। কর্ণ, আমাদের সারথি জনার্দন নয়, জিত। কিন্তু ব্যাসদেব জানেন দুজনেই যুদ্ধ ছেড়ে পালাই কখন। এই কোথাও যদি জীবনে কোথাও যুদ্ধ থাকে, কবিতাটি ব্রত চক্রবর্তীর লেখা, সেটা থেকে না পালানোর শিক্ষা আমাকে আবৃত্তি দেয়, আমাকে কবিতা দেয়। হেরে না যাওয়ার কথা বলে আবৃত্তি, হেরে না যাওয়ার কথা বলে। এই আর সত্যি তাই, মানে কথা বলার দায় তো সবার থাকে, কিন্তু কথা বলতে পারেন কজন? আর যারা বলতে পারেন তারাই বোধহয় ব্যতিক্রমী, এবং তাদের মধ্যেই একজন তিনি। আমি এত কিছু জানি না, মানে আমি যেটা জানি যে আমার মুক্তি কোথায় হয় না, মানে মানুষ কোথাও তো একটা খুঁজে পায় আর কি। সেইটা আমি আমার এই কবিতা পাঠক হিসেবে কবিতা পড়া এবং আবৃত্তি শিল্পী হিসেবে কবিতা পড়া এবং আবৃত্তি করা, এইটার মধ্যে দিয়ে কোথাও হয়তো আমি একটা মুক্তির দিশা খুঁজে পাই এই পৃথিবীতে। এইটুকুন বলতে পারি, এর বাইরে কিছু। তোমাকে সবসময় দেখেছি তুমি ব্যক্তি মানুষের থেকে আরো বেশি করে সমষ্টিকে গুরুত্ব দিয়েছো, সবসময় দল সংগঠন এসবের দিকে বেশি গুরুত্ব দিয়েছো। সেই কারণেই আজ তোমার 37 বছরের শঙ্খমালা কলকাতার বুকে একেবারে দাপিয়ে বেড়াচ্ছে, তার অস্তিত্ব বুঝিয়ে দিচ্ছে সর্বক্ষণ। এটা কেন? মানে ধরো এই সময়টা যখন প্রত্যেকটা মানুষ নিজের খ্যাতি প্রতিষ্ঠার জন্য এত বেশি মরিয়া, সেই সময় তুমি সংগঠনকে এত বেশি গুরুত্ব দিয়েছো, দলকে সবসময় প্রাধান্য দিয়েছো, এগিয়ে দিয়েছো, প্রচারের আলোতে এনেছো। কেন এই ভাবনা? না, আসল কথা আমি ছোটবেলা থেকে বাড়িতে অনেক মানুষ দেখেছি, আর এবং একসঙ্গে চলাটা দেখেছি। ওই ব্রত চক্রবর্তী কবিতায় বলতে হয় যে একসঙ্গে এক জায়গায় মিলতে পারলে আমাদের অনেক অসুখ সেরে যায়। সেটা মনে হয়েছে। এটা যেমন একটা দিক যে খুব মানুষ ভালো লাগে আমার ছোটবেলা থেকে, খুব মানে একা থাকতে আমার সত্যিই ভালো লাগে। অনেকে মিলে থাকার একটা স্বভাব ভেতর থেকে গড়ে উঠেছিল। তখন তো এরকম একটা সংগঠন করবো কখনো মনে হয় না, কিন্তু যখন আবৃত্তিটা করতে ভালো লাগছে, ভেতরে ঢোকার চেষ্টা করছি আমার মতন করে, তখন আমার মনে হয়েছিল যে আবৃত্তি প্রধানত তো একক নৈপুণ্যের শিল্প। একজন মানুষ মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করেন, কখনো তার সঙ্গে একটু আবহ থাকে, কখনো আলো থাকে, কিন্তু মঞ্চে ওই একজন মানুষই থাকেন। আমার মনে হয়েছিল যে আবৃত্তিতে এরকম থিয়েটারের মতো এইরকম অনেকে মিলে কিছু কথা বলা যেতে পারে, মানুষকে সময়ের কথা বলা যেতে পারে, সেটা হয়তো একাও বলা যেতে পারে, কিন্তু অনেকগুলো স্বর যখন আসে তখন সেটা ওই একা থেকে, ওই নির্জনতা থেকে বেরিয়ে গিয়ে একটা অনেক মানুষের স্বর হয়ে ওঠে। আমার ওই মানুষকে ভালোবাসার যে স্বভাবটা ছোটবেলায় ছিল, সেইটাই হয়তো একটা পরিণতি পেয়েছে যে আমরা অনেকে মিলে, ওই যে বললাম অনেকগুলো স্বর মিলে কোথাও একটা কথা বলব। এইটা একটা বড় কাজ। এইটা খুব আনএক্সপ্লোরড ছিল আবৃত্তিতে, সেইটা এক্সপ্লোর করার একটা প্রবণতা ছিল। আর এইটা করতে করতে না, মানে তখন মনে হয়েছে যে না, আসলে ব্যক্তিগতভাবে এটা লোকে বিশ্বাস করবে না হয়তো, ব্যক্তিগতভাবে প্রচুর পরিচিত হওয়ার কামনা বা ইচ্ছে আমার এটা কোনোদিনই ছিল না, এখনো নেই। কিন্তু এই যে দলটা, মানে আমাদের বেলঘরিয়া স্টেশনে গিয়ে সুমন্ত্র সেনগুপ্ত বললে কেউ চেনে না, রিক্সাওয়ালাকে যদি বলা হয় যে শঙ্খমালায় যাবো কিন্তু কিংবা কোনো মানুষকে, তারা ঠিক দেখিয়ে দেবেন। এইটা আমার কাছে খুব আনন্দের। আমি ওই সেই আর কি, মানে এক একজন মানুষের দর্শন তো এক এক রকম। আমার এরকম যে অনেকে মিলে কাঁধে কাঁধ লাগিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত যেন হেঁটে যেতে পারি, সুভাষ মুখোপাধ্যায়ের কথা,
ওই কাঁধে কাঁধ লাগিয়ে হেঁটে যেতে চাই আবৃত্তিটাকে মাধ্যম করে, যতদিন পারবো হেঁটে যাবো। সেখানে কি তোমার কোনো আফসোস আছে যে এই যে এত ব্যক্তিগত খ্যাতি সেই প্রচারের আলোতে কোথাও পৌঁছানো হলো না, বা কোথাও তুমি নিজেকে সরিয়ে রাখলে, এখানে কি তোমার কোথাও আফসোস আছে? কোথাও আমার বিন্দুমাত্র আফসোস নেই। কারণ কি জানিস তো, সেটা হলো সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন, মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। তবু তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল, এখন তার মাথার চপ সব চুল সাদা, হাতের 5 আঙ্গুলে মাঘের শীত। মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণা এসে চিৎকার করে ওঠে, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, একটি মাত্র প্রেমের কবিতা। আর তখনই শোনা যায় তার বুকের ভেতরে, তার মাথার ভেতরে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারিদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ও কে, ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন ধরে হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন, তার একটি মাত্র প্রেমের কবিতা? কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। তুমি ঘুমাও আর আমি জেগে থাকি, আর এক আরম্ভের জন্য, মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। আসলে এই যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই কবিতা না, এই যে মানুষের কাছে যাওয়ার কথা বলা, এইটা আমাকে বহুদিন, বহু বছর ধরে, যখন থেকে একটু নিজেকে বুঝতে শিখেছি, জানতে শিখেছি, সমাজটাকে পড়তে শিখছি, তখন থেকে এই মানুষের সংস্পর্শ পাওয়ার একটা আমার ভীষণ বাসনা। সেটা কি একা আবৃত্তি করলে পেতাম কি পেতাম না জানি না, কিন্তু মঞ্চে যখন দাপিয়ে 22 জন, 30 জন, 38 জন মিলে কাঁধে কাঁধ লাগিয়ে কোনো কবির কোনো পংক্তি উচ্চারণ করি, তখন যে ক্ষরণটা আমার ভেতরে হয়, আমার মনের ভেতরে যা যা ঘটতে থাকে, শরীরের ভেতর যা যা ঘটতে থাকে, আমি সেই অনুভূতি থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না। তাই আমার একার পরিচিতি হলো কি হলো না, আমি এই বয়সে এসে, 62 বছর বয়সে এসে, আমি আর তা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নই। ঠিক। চলো সুমন্ত্রদা, একটু ভেতরে যাই, কারণ বৃষ্টি আসছে। চলো ভেতরে গিয়ে কথা বলি। ও বাংলা ভাষা, ও রবি ঠাকুর, নিকট কি দূর, ও খুদ পিপাসা যাচ্ছে, ও ছবি ও গান, মমতা ও টান যাচ্ছে। মালা জমে জমে পাহাড় হয়, ফুল জমতে জমতে পাথর, পাথরটা সরিয়ে নাও, আমার লাগছে। ফুলকে দিয়ে মানুষ বড় বেশি মিথ্যে বলায় বলেই ফুলের উপর কোনোদিনই আমার টান নেই। এই যে তুমি একক পেরিয়ে সমষ্টিগত শিল্পের কথা বলছো, সমষ্টিগত আবৃত্তির কথা বলছো, মঞ্চে একটা
সকলে মিলে সমবেত উচ্চারণের কথা বলছো, থিয়েটারের সঙ্গে আবৃত্তিকে মেলানোর চেষ্টা করেছো, তোমার নতুন একটা মাধ্যম এসেছে সৃষ্টি। এই যে এই মাধ্যমে তোমার অনেকগুলো প্রযোজনা আমরা দেখেছি, অনেক মানুষ দেখেছেন, সেগুলোর মধ্যে বিখ্যাত কিছু রয়েছে, যেমন জলস্রোত কথা কয়, অন্ধকার লেখাগুচ্ছ। এরপরে তোমার পরবর্তী ভাবনা কি? তুই আমাদের এতগুলো প্রযোজনার মধ্যে জলস্রোত কথা কয়, অন্ধকার লেখাগুচ্ছের কথা বলি। আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে সব থেকে ভালো প্রযোজনার নাম যদি কিছু হয়ে থাকে সেটা জাগরণ করা। জলস্রোত কথা কয় প্রচুরবার মঞ্চস্থ হয়েছে, অন্ধকার লেখাগুচ্ছে অনেক প্রথিতযশা শিল্পীরা অংশ নিয়েছেন আমাদের সঙ্গে। আমাদের পরবর্তী প্রযোজনা আগামী 24শে অগস্ট একাডেমি অফ ফাইন আর্টসে যারে কাগজের নৌকোই তার শিরোনাম। কবি সুভাষ মুখোপাধ্যায়ের জীবন। যে কজন কবি যারা ভীষণভাবে রাজনীতির মানুষ ছিলেন, সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে তাদের সংযুক্তি ছিল এবং দীর্ঘ সময় সাহিত্যের সেবা করেছেন, অসাধারণ কিছু লেখা লিখে গেছেন, তাদের মধ্যে অন্যতম সুভাষ মুখোপাধ্যায়। তার জীবনটা খুব অদ্ভুত, মানে সে জীবনে এত কষ্ট পেয়েছেন, এত সংগ্রামী জীবন, এবং তার সঙ্গে এত লিখেছেন। কখনো সেই লেখার সঙ্গে তার রাজনৈতিক দর্শন কন্ট্রাডিক্ট করেছে, কখনো কমপ্লিমেন্ট করেছে। সবটা মিলিয়েই এই মানুষটার জীবনটাকে ধরার খুব ইচ্ছে ছিল। আমরা সেই মানুষটার জীবনের কিছু ছেঁড়া ছেঁড়া ছবি দেখাবো। আর এই কাজটা সামগ্রিকভাবে নির্দেশনা দিচ্ছেন থিয়েটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ বিপ্লব বন্দ্যোপাধ্যায়, এবং বহু মানুষ যুক্ত হন আমাদের সঙ্গে। যেটা বলছিলাম একটু আগে, যে ওই কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত যেন হেঁটে যেতে পারি, সেই হেঁটে যাওয়াটা এটাও একটা কাজ। ধর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবসময় থাকেন শিল্পী তরুণকান্তি বারিক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হিরণ মিত্রর মতন শিল্পী। আমরা একটা কাজ করার চেষ্টা করছি যেখানে ওই 1.25 ঘন্টার মধ্যে ধরা থাকবে একটা মানুষের 80 বছরের জীবন প্রায়। সেটা তো 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে ধরা যায় না। আমরা তার কিছু জীবনকে ধরার চেষ্টা করছি। প্রায় 22 জন মঞ্চে একসঙ্গে থাকবে। ওই যেটা আর কি খুব ভালো লাগে আমার করতে, সবাই মিলে হই হই করে তার কবিতা নিয়ে, তার জীবন নিয়ে আমরা বলবো আর কি মঞ্চে। কিন্তু আমরা শিল্পীরা, তোমরা বলবে, কিন্তু শোনার মানুষ, তুমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পেরেছো যে অ্যাকচুয়ালি শ্রোতা কারা? মানে আমার মনে হয় যে এই যে শহুরে সাহিত্যপ্রেমী মানুষজন, শুধুমাত্র কি তাদের মধ্যেই এই আবৃত্তি শিল্পটা রয়েছে? যারা শিল্প বোঝে না তাদের মধ্যে কি পৌঁছতে পারবে এই শিল্পটা? শিল্প বোঝে না এই তকমাটা কে দেবে? আচ্ছা, আমি না তুই? কে দেবে তকমাটা? ওরকম ভাবে হয় না। শিল্পটা বোঝে না, শহরের মানুষ বোঝেন, গ্রামের মানুষ বোঝেন না, এইসব কথাগুলো খুব খুব ভুল কথা। এটা এর কোনো ভিত্তি নেই। এবং আবৃত্তি শিল্পের ইতিহাস তো অনেক পুরনো নয়, নতুন। এবং এখনো এটা বিশ্বাস করা যায় যে এটা প্রায় একটা আঞ্চলিক শিল্প, মানে আঞ্চলিক ভাষার শিল্প। ধীরে ধীরে অন্য ভাষায়ও এই শিল্পের প্রসারতা ঘটছে, হিন্দিতে ঘটছে, ইংরেজিতে ঘটেইছে। তা সেই রকম জায়গা থেকে যে দর্শক তো আসলে বদলে গেছে অনেক, আমরা বদলে দিয়েছি। মানে আমি বলবো রাষ্ট্র ক্ষমতা বদলে দিয়েছে সারা বিশ্বে। মানুষকে ঘরের ভেতরে বসিয়ে একটা 6 ইঞ্চি স্ক্রিনে তার সমস্ত মস্তিষ্ককে দিয়ে দাও ঘরে বসে থেকে, এইটা তো করা হয়েছে। ফলে শুধু আবৃত্তি কেন, ফিল্ম, থিয়েটার, এই সমস্ত জায়গাতে মানুষ তো ঘরে বসে অনেক কিছু দেখতে পাচ্ছে। কিন্তু আমি দেখেছি শহরের থেকে মফস্বল কিংবা গ্রামে আবৃত্তির শ্রোতা অনেক বেশি। মানে সেখানে অনুষ্ঠান করতে গিয়ে দেখেছি যে একটা সিটও ফাঁকা থাকে না। কি করে হয় সেটা?
হ্যাঁ, সাংগঠনিকভাবে যারা কাজ করেন, এই অনুষ্ঠানগুলো আয়োজন করেন, তারা মানুষকে নিয়ে যান, কিন্তু তারা 1 বছর নিয়ে যেতে পারেন, 2 বছর নিয়ে যেতে পারেন, কিন্তু আমি দেখেছি 6 বছর 7 বছর ধরে কাজ করছেন, মানুষ যাচ্ছেন। তো তাহলে শিল্পটা, আর একটা জিনিস মানতে হবে যে কবিতা, সাহিত্যের মাধ্যম কবিতা, সেটাই তো মাইনরিটিদের জন্য। কবিতা কি সবার জন্য হয় নাকি? আর কবিতা যেদিন সবার জন্য হয়ে যাবে সেদিন আর কবিতা থাকবে না। তুমি বলছো যে এই তোমার এই শিল্পকে নিয়ে তুমি বহু দূর দূরান্তে গেছো। আমরা জানি যে তুমি বাংলার বাইরেও গেছো, অনেক দূরে দূরে গেছো, ভিন রাজ্যে গেছো, ভিন দেশেও গেছো। সেখানে বাংলার বাইরে এই আবৃত্তি শিল্পের গ্রহণযোগ্যতা কতটা? আবারও এই একই প্রশ্নে আসবো তোমার কাছে, তুমি যদি একটু বিস্তারিত বলো সেটা, যে শুধুমাত্র কি এই বাংলা ভাষা কেন্দ্রিকই? হ্যাঁ, যেহেতু শিল্পটা একেবারে বাংলা ভাষাকে ভিত্তি করে তৈরি হয়েছে, কবিতাটা বাংলা কবিতা বলা হচ্ছে, ফলে বাংলা ভাষা যারা বোঝেন তারাই তার প্রধানত শ্রোতা। কিন্তু আমি দেখেছি, ধরো আমি জলস্রোত কথা কয় নিয়ে ধানবাদে গেছি শো করতে, ধানবাদ বইমেলায়, যার আয়োজক প্রধানত বাঙালি, কিন্তু আমি সেখানে গিয়ে দেখেছি যে প্রচুর দর্শক, মানে একটা মাঠ ভরে গেছে, এবং সেখানে গিয়ে দেখেছি যে অবাঙালি যারা বাংলা বোঝেন না তারাও শুনছেন, শুনে পরে এসে তারা বলছেন যে অনেক কিছু বুঝিনি, কথা বুঝিনি, কিন্তু এই সবটা মিলিয়ে যে একটা এতজন মিলে নানা রকম ভাবে কথা বলছে, এটা খুব ইন্টারেস্টিং। আমার কাছে ভাষাটা যেহেতু আমার বোঝা নেই, তাই জন্য আমি বুঝতে পারছি না আপনারা কি বলছেন, কিন্তু পুরো প্রেজেন্টেশনটার মধ্যে এমন একটা বিষয় আছে, সেটার জন্য দাঁড়িয়েছিলাম, জানেন, এতক্ষণ ধরে 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। এইরকম রিয়াকশনও আছে। আর বিদেশে কবিতা বলতে গেছি, যেটা একেবারে ধরো আমেরিকা, কানাডা, এইসব জায়গায় যখন গেছি, কিংবা এদিকে ম্যাসকট, বাংলাদেশের কথা ছেড়ে দিলাম, বাংলাদেশে বাংলা ভাষাটাই সবার ভাষা। এইসব জায়গায় তো আয়োজন যারা করেন তারা প্রধানত বাঙালি, তারাই এই সংস্কৃতির আয়োজন করে। সেখানে দর্শক শ্রোতা তার 90-95% বাঙালি। হয়তো এরকমও আছে যারা আমেরিকায়, ধরো আমাদের পরের জেনারেশনটা জন্মই নিয়েছে আমেরিকায়, তারা বাংলা ভাষাটা সে অর্থে খুব ভালো জানে না, বাড়িতে তাদের বাবা মারা যতটুকু শিখিয়েছেন ততটুকু, হয়তো কেউ কেউ বাংলা ভাষায় কথাও বলতে পারেনি, কিন্তু তারাও এই সমস্ত অনুষ্ঠানে এসেছেন এবং শুনেছেন। এটা তো দেখেছি। কিন্তু ভাষাটা তো সবসময় অন্তরায় না হলেও, এই যে আবৃত্তি করার একটা সঙ্গীত, আমরা যখন যে সঙ্গীত শুনি, ধরো ভোজপুরি ভাষার গান, কেউ আমাদের দেশের বিভিন্ন রাজ্যের যে ভাষাগুলো, আমরা কিছু ভাষা বুঝি, কিন্তু তার একটা চলন ভীষণ আমাদের আকর্ষণ করে। আবৃত্তিরও এইরকম একটা আকর্ষণ অবাঙালিদের কাছে আছে, সেটা হয়তো তুলনায় কম, কারণ সঙ্গীতের ইতিহাস তো দীর্ঘদিনের। ফলে আবৃত্তির ইতিহাস যখন আমরা থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন যখন ইতিহাসটা আরো মানে ইতিহাস তৈরি হতে থাকবে, তখন নিশ্চয়ই এটাও সম্ভব হবে সঙ্গীতের। এই তুমি বললে যে পরবর্তী প্রজন্মের কথা, যারা ইতিহাসটা তৈরি করবে বা বহন করে নিয়ে যাবে এই ধারাটাকে, কতটা মনে হয় যে এই শিল্পের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, কিংবা এটাকে কি পেশা হিসেবে আগামী প্রজন্ম নিতে পারে কখনো? না, সেটা তো এই যে বসে আছে এতগুলো ছেলে মেয়ে এখানে ভর্তি, এ তো আমাদের পরবর্তী জেনারেশন, কেউ 11, 12, 9, 10 এই সমস্ত ছেলে মেয়েরা, এটা তো পরবর্তী জেনারেশন। কিন্তু শিল্পটার ইতিহাস যেহেতু বেশি দিনের নয়, সেহেতু ওই তো একটা বিষয় আছে যে একটা সময় তো একটা রান্নাঘর লাগে, থালা লাগে, বাজার করতে হয়, দিনান্তে খেতে হয়, দুপুরে খেতে হয়। সেটা আবৃত্তি কতটুকু দিতে পারবে? আমি এই মুহূর্তে অন্তত কয়েকজনের কথা বেশ বলতে পারি যারা আবৃত্তিটাকে উপজীব্য করে জীবন ধারণ করছেন। শিল্পের যদি প্রসার ঘটে, যদি পরবর্তী প্রজন্ম শিল্পটাকে নিয়ে বহুদূর এগোতে পারে, আরো মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে একদিন নিশ্চিত হবে। মানে এটা তো সবে শুরু হয়েছে। আমরা যদি বলি আবৃত্তি কবে থেকে শুরু হয়েছে, কতদিন আগে থেকে আমরা আবৃত্তি মন দিয়ে শুনছি, শম্ভুমিত্র, তারপরে কাজী সব্যসাচী, এই তো। আর সঙ্গীতের ইতিহাস দেখো, থিয়েটারের ইতিহাস দেখো, কত সুপ্রাচীন। ফলে এইটাকে যেতে দাও, নিশ্চয়ই এটা করে মানুষ গ্রাসাচ্ছাদন
করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তুমি শেষটা যদি তোমার কবিতা দিয়ে পড়ো। আমার খুব প্রিয় কবিতা রবীন্দ্রনাথের কবিতা। আমি ওই প্রতিদিন যখন নিজে শিল্প থেকে একটু একটু বিযুক্ত হয়ে যাই, তখন এই কবিতাটার কথা খুব মনে পড়ে যে ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসন, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন্তর, গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগে মূরতি নিত্য নব, আপনি বরিয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবন নাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নগ্ন, আমার কর্ম তোমার বিজন বাসে, বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বলে, কি দেখিছ বধূ মরণ মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে না, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিহীন, যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার, এ কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবাণী, এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মন, যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুমোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরা বিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা, নূতন করিয়া লখোয়ার বার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমার নবীন জীবন। এই যে প্রতিদিন যখন মনে হয় আমি তো আবৃত্তি নিয়ে অনেকটা করেছি, তখন ওই আমার কাছে আবৃত্তির একজন ঈশ্বর আছেন, তাকে দেখতে পাওয়া যায় না। আমার মনে হয় তিনি যেন আমার মর্মস্থলে দৃষ্টিপাত করে বলছেন যে কি করেছিস তুই এত শিল্পের জন্য, কিছুই করিস। তখন আমার মনে হয় যে কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। এই যে প্রতিদিন শিল্পের চর্চার মধ্যে যে প্রতিদিনের স্খলন পতন নিজেই ঘটাচ্ছি, তাকে সময় দিচ্ছি না, ভালোবাসছি না, পুজো করছি না, কিন্তু ভাবছি অনেক কিছু করেছি, আসলে যে কিছুই করিনি, কিছুই করা হলো না এই জীবনে। এটাই কবিতাটা বারবার করে, এই কবিতাটাই যেন আমার ভেতরে তাকিয়ে তাকিয়ে বলে যে নতুন করে ভাব, নতুন করে ভাব, নতুন করে ভাব, আবার সাধনা কর, আবার চর্চা কর। এই জন্য এই কবিতাটা আমার এত বেশি প্রিয়। অনেক ধন্যবাদ সুমন্ত্রদা তোমাকে, তোমার এত ব্যস্ত একটা রুটিনের মধ্যে তুমি খানিকক্ষণ সময় আমাদেরকে দিতে পেরেছো, আমরা খুব কৃতজ্ঞ দ্য ওয়ালের পক্ষ থেকে। তোকে ভালোবাসা, ধন্যবাদ জানাই, এই ওয়ালকে আলাদা করে জানাই, তারা এরকম আমার এবং আমাদের দলের কথা শুনবার জন্য তোকে পাঠিয়েছে, এটা আমার কাছে খুব আনন্দের এবং কৃতজ্ঞতার অবশ্য। আপনারাও দেখতে থাকুন দ্য ওয়াল, এরকম নানা অনুষ্ঠানের আপডেট পেতে দ্য ওয়ালে চোখ রাখুন। আর সঙ্গে সৌম্যদীপের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।